কিছু একটা করব, এটা করতে আমাদেরকে আসলে গভীর রাতটা বেছে নিতে হয়। লিখতে হঠাৎ করে কিন্তু লেখা আসে না। মরার আগে মৃত্যুর ভয় করে আমরা যেন কেউ মারা না যায়। এদের আরো গর্বের সাথে বুক ফুলিয়ে বলা উচিত আমি গৃহিণী। ভালোবাসা পৌঁছে যায় ভালোবাসার টানে। সব ঠিক আছে, কিন্তু সত্যি আমি একটা বই করে ফেললাম। ইবুকের জন্য বই কখনোই হারাবে না। বইয়ের গল্পে মিশে আছে বিকেলের আলো, পাতা উল্টানোর শব্দে যেন জেগে ওঠে হাজারো অক্ষর। কোথাও নতুন লেখকের প্রথম বই, কোথাও বা পাঠকের দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি। এই যেন কেবল একটি মেলা নয়, এই যেন শব্দের উৎসব, স্বপ্নের উৎসব, মানুষের উৎসব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায়। দর্শক, এই মেলার ভিড়ের মধ্যেই হয়তো দাঁড়িয়ে আছেন কোন এক স্বপ্নবাজ মানুষ, যিনি তার নির্ঘুম রাত, অগণিত প্রত্যাখ্যান আর অসীম ধৈর্য নিয়ে তার লেখা বইটি আপনাদের হাতে তুলে দিয়েছেন। সেই স্বপ্নবাজ মানুষদের নিয়েই আজকের আমাদের আয়োজন শখের মেলা প্রেজেন্স অক্ষরের গল্প। আজকে আমাদের সাথে আছেন সাফিকা জহুরা জেসি। আজকে আমরা তার কাছ থেকেই জানবো তার লেখক হয়ে ওঠার গল্প, তার সংগ্রাম। 2026-এর বইমেলায় আপনার তো বই বের হয়েছে, এটা আপনার কততম বই? এটা আমার পঞ্চম কাব্যগ্রন্থ। আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পায় অমর একুশে বইমেলা 2022-এ, যার নাম ছিল আমার। এরপর 23-এ অনেক, 24-এ ইতি মানে শেষ নয়, 25-এ ঈর্ষা, আর এইবার 26-এ উড়নচণ্ডী। কেমন লাগে বইমেলায় এসে আপনার বই প্রকাশ পায়, তারপর হচ্ছে আপনি এখানে পাঠকদের সাথে কথা বলতে পারছেন? ভীষণ আনন্দ, কারণ একটা পরিবারে যেমন আমরা জন্মের পর থেকে মায়ের পর আমাদের খেলার সঙ্গী সাথী, তো এই যে বন্ধু বা বন্ধুত্ব যে একটা জিনিস, এটা কিন্তু আমরা একটা জীবনে এসে বা একটি স্টেজে এসে কিন্তু অনেকে হারিয়ে ফেলি, একা হয়ে যায়। তো এই সাহিত্য জগতে এই যে আমি আছি, আমি কতটুকু কেমন লিখতে পারি আমি জানি না, কতটা হৃদয়ে স্পর্শ করতে পারি আমি জানি না, তবে আমার প্রাপ্তি ভীষণ আমার ভালো লাগা এবং অনেক বড় প্রাপ্তি যে অনেকের সাথে অনেকভাবে আমি সংযুক্ত হতে পেরেছি। যেমন প্রকাশনা বা হচ্ছে যে ফেসবুকে যে ভার্চুয়াল জগতের মাধ্যম দিয়ে, মানে আজ আমার ফ্রেন্ড লিস্ট মানে একদম ক্যাপাসিটির বাইরে, যে আমি কাউকে অ্যাড করতে পারছি না। তো এই জিনিসটা আমার জীবনে কখন আসবে আমি ভাবতে পারিনি। আর কবিতা একদম ছোট্টবেলা থেকেই পছন্দ করতাম, শখে শখে লিখতাম, আবৃত্তিও করার চেষ্টা করতাম। তো কখনো কোনো একদিন যে নিজেকে এই জায়গায় পাবো বা দাঁড় করাতে পারবো আমি কল্পনাও করিনি। এটা আমার আসলে মূলত জব ছেড়ে দেবার পর আমি যেন হতাশ না হয়ে যাই, আমি ফ্রাস্ট্রেটেড না হই, ডিপ্রেশনে না পড়ি। তো যার ফলে আমাদের করোনার যে লকডাউন পিরিয়ডটা, সে সময় আমি মানে একদম একটু একটু করে আবার পুরনো অভ্যাসটা ফিরিয়ে আনার চেষ্টা করি। আস্তে আস্তে এটা নেশা এবং বর্তমানে বলতে পারেন পেশায় পরিণত হয়ে গেছে। লকডাউনের একটা ব্রেক টাইমে লেখালেখিটা শুরু করেছেন, তখন থেকেই কি চিন্তা করেছেন যে আমি বই আকারে প্রকাশ করব, নাকি এমনিতেই লিখতে লিখতে কেউ বলেছে যে না একটা বই বের করো? লেখালেখি যেহেতু বরাবরই করতাম অল্প একটু করে, এবং 2017 সাল থেকে আমি ফেসবুকে পোস্ট করা শুরু করি। তো লকডাউনটা কিন্তু মোটামুটি যেই টাইমে, তার পরবর্তীতেই লকডাউনের পরবর্তী বইমেলাটাই ছিল 2022। তো সেই সময়ই কিন্তু আমি অলরেডি প্রথম বই বের করেছি। তো অনেকেই ভেবেছিল যে একই দেশের এই অবস্থা, বইমেলা নিয়ে আমরা সবাই শঙ্কিত, তারপরে উনি একদম নিউ রাইটার। তো আলহামদুলিল্লাহ আমি মানে প্রত্যেকের ভালোবাসা এবং সমর্থনে আমি সাকসেস, আমি সফল। কারণ থাকে না টার্গেট, কেউ হয়তো মনে করে কোটি টাকা ইনকাম করলে তবুও আমার চাহিদা রয়ে যায়, আর কেউ আছে যে না আমার আজকের দিনটা সুন্দর সুষ্ঠুভাবে কাটলেই আমি হ্যাপি। তো আমার অনেক বেশি চাওয়া নেই কখনো, আমার যতটুকু চাওয়া আমি তার চেয়ে অনেক বেশি অ্যাচিভ করেছি আলহামদুলিল্লাহ। লেখালেখি যখন শুরু করেছেন, পরিবার বা বন্ধু বান্ধব বা প্রতিবেশীর কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন? আমি ফুললি সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য যে মানে এটা সত্য যে আমার মা বাবার পরিবার অতটা কালচারাল মানে রিলেটেড ছিলেন না, শখবশত ওনারাও কিছু না কিছুতে ইনভলভ ছিলেন, কিন্তু আমার ইনলসদের যে ফ্যামিলি ওরা কিন্তু সবাই কিছু না কিছুতে ইনভলভ কালচারাল বা সাহিত্য সংস্কৃতির সাথে। তো যার ফলে আমি সবার আর কি ফুললি সাপোর্ট পেয়েছি। আর সাপোর্ট বলতে সত্য কথা বলতে কি, সেই দিন থেকে এই দিন আজ পর্যন্ত আমাদের মেয়েদেরকে বিশেষ করে আমাদের নিজেদের জন্য সময়টা বের করে আনতে হয়, কিন্তু অনেক কষ্ট করি। কারণ কে কতটুকু করি এটা
ডিপেন্ড করে, বাট আমাদের প্রত্যেককেই কম বেশি কিন্তু সংসারের কাজ করতে হয়। তো সবকিছু সুষ্ঠুভাবে সমাধান করার পর বা শেষ করার পর আমরা নিজেদের জন্য সময় বের করব, কিছু একটা করব, এটা করতে আমাদেরকে আসলে গভীর রাতটা বেছে নিতে হয়, নিরিবিলি নির্জনতা এবং একাকিত্ব, যে হ্যাঁ ওই সময়টা পুরোটাই আমার একার। তো এটাকে আমি কাজে লাগিয়ে আর কি এ পর্যন্ত আমি এসেছি, সকলের সমর্থন পেয়ে, এতেই আমি অনেক সন্তুষ্ট। প্রথম বই যখন আপনি লিখেছেন তখন কি এমন হয়েছে যে একটু লিখলাম আর পারছি না, না আমাকে দিয়ে হবে না, আমি এখানেই হাল ছেড়ে দিচ্ছি? ডাক্তারদের মধ্যে একটা কমন ডিজিজ বলবো, রোগ আছে, এটাকে আমরা মানে হয় না অনেক সময় মানুষ যেমন ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়, তো আমাদের এরকম অনেকে আছে লিখতে লিখতে হঠাৎ করে কিন্তু লেখা আসে না। আমার মনে হয় অলমোস্ট এভরিওয়ান আপনি ধরে জিজ্ঞাসা করবেন, সবাই এটা সহমত হবে যে হ্যাঁ এটা আমার সাথেও হয়, যে হঠাৎ করে মনে হয় যে না, কারণ লেখাটা আসলে মূলত কিন্তু ভাবাবেগের একটা বিষয়। কখনো কারো ভাব আসে না, কারো আবেগ আসে না, কখনো ভাবাবেগের সংমিশ্রণ থাকা সত্ত্বেও প্রকাশটা আসে না। তো আমারও জীবনে কখনো আসেনি এমন নয়। ইতি মানে শেষ নয়, আমার যেই কাব্যগ্রন্থটা, এটা কিন্তু মূলত সেই টার্গেটেই লেখা ছিল। আমি ভেবেছিলাম এরপরে আর আমি লেখালেখি করব না, তবে আমি আমার ভক্তদের বা পাঠকদের ইনডাইরেক্টলি আমি জানান দিয়ে যাই যে আমি চলে যাচ্ছি শেষ, বাট ইতি মানেই শেষ নয়, আমি আছি, আমি থেকে যাবো আড়ালে। তো আসলে ইতি মানে শেষ নয়, আমাকে ওরা শেষ করতে দেয়নি, ওদের ভালোবাসা, ওদের চাওয়া, কারণ বেশ কিছু ব্যক্তি আছে যারা নির্দিষ্টভাবে আমাকে এইভাবেই অনুরোধ করেছে আমি যেন কখনোই লেখালেখিটা না ছাড়ি। তো এই কারণেই সবার মানে যারা অনুপ্রাণিত হয়ে আমি চালিয়ে যাচ্ছি। 2022-এ যখন আপনি প্রথম বই প্রকাশ করেন তখন সেই বইটাতে কেমন সাড়া পেয়েছিলেন? আলহামদুলিল্লাহ, আমি সত্য কথা আপু, যদি প্রথম বইয়ে সাড়া না পেতাম, দ্বিতীয় বই করার সাহস বা উদ্যোগ কোনোটাই আমি পেতাম না, নিতে পারতাম না। তো করে যাচ্ছি 22 থেকে 26 ধারাবাহিকভাবে 5টা। তো আলহামদুলিল্লাহ, আমি যদি আমার ওই যে আপনাকে একটু আগে বললাম যে ডিপেন্ড করে যে কার জন্য স্যাটিসফ্যাকশন লেভেলটা কত দূর পর্যন্ত। তো আমার যে টার্গেটটা থাকে আমি প্রত্যেকবারই আলহামদুলিল্লাহ আমার আশার যথেষ্ট ওপরে আমি পাই বা পেয়েছি বলেই আমি এখনো চালিয়ে যাচ্ছি। আমরা একটু যেমন জানলাম যে করোনার সময় আপনি একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে গিয়েছেন, সেই গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। করোনার ভয়াবহতা আমি এখনো উচ্চারণ করা মাত্রই কিন্তু আমি মানে লোমহর্ষক একটা অনুভূতি, শিহরিত, এত ভয়াবহ একটা সময় গেছে। তো আমার মনে হয় না এমন কোনো কেউ আছে যে ওই সময় আতঙ্কিত ছিল না বা হতাশাগ্রস্ত নয়। বাসায় আমরা সবাই বন্দি, বিশেষ করে যারা উড়নচণ্ডী আমার মতো মানুষ, তাদের জন্য তো আরো মানে শ্বাসরুদ্ধকর অবস্থা। আর আমি ঠিক তার আগ মুহূর্তেই জব ছেড়ে দিই আমার বাচ্চার জন্য। আমি জব করতাম, পূবালী ব্যাংকে জব করেছি, আমি সাইবারনিং সিমেন্টে জব করেছি। তো আমার ছেলের জন্য ব্যাংকে জবটা ছেড়ে দিয়েছিলাম। আমার মেয়ের সময় এসে আমি যখন সাইবারনিংসের জবটা ছেড়ে দিই, ঠিক তারপর পরই করোনার এই কাহিনী। তো আমি মানে অন্যান্য সবার চাইতে বেশি ডিপ্রেসড, হ্যাঁ আমি এত ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম তখন। মানে ফেসবুক ছিল বলে বা এই যে একটা ভার্চুয়াল জগৎ বা ওই জগতে আমি চিন্তা করছিলাম যে আমি এমন কিছু করতে চাই না যে আমি দৃষ্টিকটু কিছু হোক, এমন কিছু করি অন্যের হৃদয়ে আমি জায়গা করতে পারি এবং আমার ছোট ছোট শখগুলোও যেন এর সাথে আর কি পূরণ হয়। তো এই যে আমি ছোটবেলা থেকেই বললাম শখবশত ডায়েরি লিখতাম, ডায়েরিতে কবিতা লিখতাম, ছোট ছোট গল্প লিখতাম, একা একা আবৃত্তি প্র্যাকটিস করতাম। তো সবকিছু এইটা আমি ভার্চুয়ালি প্রকাশ করতে করতে ওই করোনার ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন সবকিছু থেকে আমি নিজেকে মুক্ত রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং অন্যান্যদেরকে আমি সাহস দিতে পেরেছি। আমরা এই টপিকের ওপরে তখন লেখালেখি করেছি, সবাইকে সাহস দিয়েছি কিভাবে থাকলে ভালো থাকা যায় এবং আমরা যেন হতাশ না হই। একদিন না একদিন আমাদেরকে মরতেই হবে, তো মরার আগে মৃত্যুর ভয় করে আমরা যেন কেউ মারা না যায়। তো সবাই যেন আমরা খুব চেয়ারিং চার্মিং একটা লাইফ লিড করি, এটা আমরা আপ্রাণ চেষ্টা করে গেছি তখন। আপনি একজন মা, সাথে একজন লেখিকা। তো আপনার লেখিকার এই জার্নিটা প্লাস আপনি একজন মা হিসেবে যেমনটা আছেন, তো এই দুই সংমিশ্রণে আপনার কি কি প্রতিবন্ধকতা দেখতে হয়েছে? মানুষ জিজ্ঞাসা করে আপনি কি করেন, গৃহিণীরা চুপ করে যায়। আমি মনে করি গৃহিণীদের আরো গর্বের সাথে বুক ফুলিয়ে বলা উচিত আমি গৃহিণী, কারণ এটা সবচাইতে বড় ডেজিগনেশন। ঠিক আছে, কারণ একজন পারফেক্ট গৃহিণী হতে হলে অনেক দক্ষতা থাকা দরকার এবং অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। এবং একটা মেয়ে যখন মা হয়ে যায়, প্রথমে তো মেয়ে থেকে সে বউ হয়, বউ থেকে সে মা হয়। এই যে স্টেপ বাই স্টেপ তার চেঞ্জের সাথে সাথে আরো অনেক দায়িত্ব অ্যাড হয়ে যাওয়া। এরপরে ওই যে আপনাকে একটু আগেই বললাম যে একটা মেয়ের জন্য নিজের জন্য সময় বের করে এনে সেই সময়টাকে কাজে লাগিয়ে তার প্রতিভা বিকাশ করা, ইটস টু টাফ।
আমার নিজের চোখে দেখা, আমার জীবনে বাস্তব মানে অভিজ্ঞতা যে অনেকেই কিন্তু লাইনচ্যুত হয়ে গেছে অলরেডি, এইরকম পরিস্থিতি দেখে পারেনি, ছেড়ে দিয়েছে। তো আমি সবাইকে বলবো, সবার উদ্দেশ্যে বলবো, প্লিজ, মানে আমি যখন প্রথম, একটু আগে বললেন আপনি, আমি 2020 সালে কবিতার জগতে বা সাহিত্য জগতে যারা কবিতা চেনে তারা আরণ্যক বসুকে চেনে না এমন হতে পারে না। তো আরণ্যক বসুর সাথে আমি লাইভ করেছিলাম। তো উনি আমাকে খালি একটা কথা আমি বলেছিলাম যে বন্ধু, উনি কিন্তু বন্ধু বলতে বলে আমরা সবাই শিল্পী বন্ধু। তো আমি বলেছিল যে, আমি বললাম বন্ধু, আমি তোমার সামনে আমার লেখা একটা কবিতা আবৃত্তি করতে চাই, যদি তুমি সাহস দাও। তো পাঠ করার পরে উনি তখন আমাকে বলেছিলেন যে তুমি আমাকে কথা দাও, তুমি কখনো কোনো দিন লেখালেখি ছাড়বা না এবং প্রতিদিন মিনিমাম 30 মিনিট হলেও সময় দিবা। তো আমি যখন মেয়ে থেকে বউ, বউ থেকে মা হয়েছি, তখন আমি নিজেকে আগে মনে করেছি আমি নারী, আমি একটা মানুষ, আমার একটা সত্তা আছে, আমার একটা নিজস্বতা আছে, আমারও চাওয়া আছে, ইচ্ছা আছে, স্বপ্ন আছে, ভালো লাগা আছে। সো আর সবার যদি অধিকার থাকতে পারে, কেন আমি নিজেকে বঞ্চিত করব? আমিও যেন কাউকে বঞ্চিত না করি কারো অধিকার থেকে। আমার সন্তানরা এটার উপরে যেন ব্যাড ইফেক্ট না হয়, সাইড ইফেক্ট না হয়, আমি এটা আপ্রাণ চেষ্টা করে মেনটেন করার চেষ্টা করি। সবকিছু করার পর আমি এটা নিজের জন্য এবং আমার ভালোবাসার মানুষদের জন্য মেনটেন করে যাচ্ছি। আপনার দৃষ্টিকোণ থেকে এখনকার প্রজন্ম বই কতটা পড়ে বলে আপনি মনে করেন? যখন বই মেলায় আসি তখন গর্বে বুকটা ফুলে যায় এবং তখন মনে হয় যে না, আমাদের ধ্যান ধারণাটা ভুল যে মানুষ এখন আর বই পড়ে না। হ্যাঁ, এটা সত্য যে ফেসবুক বা ভার্চুয়াল জগৎ হওয়ায় বা ইবুক সিস্টেম হওয়ায় বা গুগল হওয়ায় আমরা অনেকেই কিন্তু মন চাইলে যখন যেই লেখা, সেটা কবিতা হোক, নাটক, গল্প, উপন্যাস, এভরিথিং, এনিথিং, আমরা যেটাই চাই না কেন আমরা কিন্তু বই না কিনেও পড়ে ফেলতে পারছি। কিন্তু অ্যাকচুয়ালি যারা বইয়ের মর্মটা বোঝে, বইয়ের ঘ্রাণ, বইয়ের অভিজ্ঞতা, বইয়ের ভালো লাগা, এই যে আমরা কম্বলের ভিতরে লুকিয়ে টর্চ জ্বালিয়ে হলেও হচ্ছে হুমায়ুন আহমেদের কিন্তু উপন্যাস ঠিকই পড়েছি না? আপনি পড়েছেন না? এমন অভিজ্ঞতা আমার মনে হয় সবার জীবনে আছে। আমরা যে গোয়েন্দার বইগুলা পড়তাম, মাসুদ রানার বই লুকিয়ে লুকিয়ে পড়া, বা এরকম অনেক অভিজ্ঞতা আছে। তাই যে বই পড়ার আসলে যে নেশা বা অভ্যাস বা ভালো লাগা যার ভেতরে একবার জন্ম নিয়েছে, আমার মনে হয় আজ পর্যন্ত আছে। এই জন্য বইমেলা আছে এবং আমি সবাইকে অনুরোধ করব আমরা যেন বইমেলাটা, আমাদের দেশের এই দেশীয় ঐতিহ্যটা ধরে রাখতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা সবাই বইমেলায় আসুন, আমাদেরকে সমর্থন করুন। বই কিনতে হবে এমন নয়, বাট আসেন, আমাদের সাথে থাকেন, পাশে দাঁড়ান। আমরা যেন এটা ফিল করি যে না, আমরা একা নই এবং সবাই চাই যে হ্যাঁ আমরা এগিয়ে যাই। ইবুক আসাতে হার্ড কপির উপর কেমন প্রভাব পড়ছে বলে আপনি মনে করছেন? প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ দিক আছে, ভালো খারাপ দিক আছে। দেখেন, ইন্টারনেট 100% যে পজিটিভ আমাদেরকে এফোর্ট দিচ্ছে তা কিন্তু আপনি বলতে পারবেন না, কিন্তু আমরা কত উপকৃত, এত বেশি উপকৃত যে আমরা এর খারাপ দিকটা কিন্তু আর ক্যালকুলেট করছি না বা ইগনোর করছি বা চেষ্টা করছি এটাকেও ভালোভাবে মানিয়ে নেবার জন্য। তো এমন অনেক কিছুই আছে। আপনি কেবল কানেকশনের কথা বলেন, ওয়াইফাই, ডাটা, মানে এভরিথিং, সব কিছু সাইড ইফেক্ট আছে। জাস্ট লাইক দ্যাট ইবুকটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে এটা কেন আসলে চালু হয়েছে। অনেকেই আছে আমাদের প্রবাসী যারা ভাই ব্রাদার, বন্ধু, ফ্রেন্ডস, রিলেটিভস বা পাঠক ভক্ত, তারা আমাদের বই সহজে সংগ্রহ করতে পারে না। তো তারা যদি চায় যে তারা আমাদের বই আমাদেরকে সম্মানই দিয়েই ক্রয় করতে চায়, নট অনলি গুগলে যে ফ্রি পড়বে, তারা আমাদেরকে সম্মানই দিতে চায় এবং কিন্তু সহজে বইটা হাতে পেতে চায়। ইবুকে কিন্তু বই অবশ্যই পে করতে হয়, এটা সম্ভবত আপনি জানেন। তো ইবুকটা এটা মানে গুগলের আর ইবুকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি গুগলে যে আপনি হুমায়ুন আহমেদের কিছু একটা সার্চ দিলেন, পেয়ে গেলেন, পড়ে ফেললেন। ইবুকে কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। তো এই যে সিস্টেমটা করা হয়েছে, তার মানে কি যে আমার এক ভক্ত, সে আমেরিকায় বসে আছে, অস্ট্রেলিয়ায় বসে আছে, বাট সে আমাকে সম্মানী দিয়েই বইটা কিনতে যাচ্ছে, বাট আমি তার জন্য DHL বা অন্য কোনো মাধ্যম দিয়ে বই পাঠানোর চেয়ে ইবুক দিয়ে ওকে পৌঁছে দেওয়াটা সহজ মনে করছি। তো আমরা দুইজনই সন্তুষ্ট থাকছি। তো এই যে টেকনোলজির এত আপগ্রেডেশন, অবশ্যই এটা আমি মনে করি খারাপের চেয়ে ভালো দিক বেশি এবং ভালোবাসা পৌঁছে যায় ভালোবাসার টানে। সুতরাং যেভাবে যে আমরা যার কাছে পৌঁছায় না কেন, কোনো কিছু হারাবে না ইনশাল্লাহ। ইবুকের জন্য বই কখনোই হারাবে না, এটা আমার বিশ্বাস। আচ্ছা আপু, আপনার প্রথম সন্তানের নামটা আমরা জানতে চাচ্ছি। আমার দুইটা বেবি, একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলের নাম, নিকনেমটাই বলি, প্রয়াস। মেয়ের নাম পাকিজা। এই আর কি। আর আপনার প্রথম লেখা বইয়ের নাম কি? আমার প্রথম কাব্যগ্রন্থের নাম আমার।
আপনার প্রথম সন্তান এবং প্রথম বই এই দুইটার অনুভূতি কেমন ছিল? একটা কথা রিপিট করতে হয় এখানে, আমি একটু আগে বলেছি যে আমরা প্রথমে মেয়ে, তারপরে বউ, তারপরে মা। তো বিষয়টা ঠিক এইরকম হয় যে আমরা যখন আসলে মেয়ে থেকে মা হই, এটা যে একটা অন্যরকম অভিজ্ঞতা, এটা মানে অনন্য সৃষ্টি, মানে স্রষ্টাও এই জন্য মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত যে তুল্য এটা। তো এটা কেন একটা অনন্য অনুভূতি। তো ঠিক এইরকম যে মানে আমি সবসময় ছোট থেকে বলে বড় হয়েছি যে আমার দ্বারা বিয়ে সংসার এগুলা হবে না, আমি উড়নচণ্ডী, সিরিয়াসলি সত্যিকার অর্থে আমি মানে একদম বাবা মার আহ্লাদের কন্যা ছিলাম, তো সম্ভব না। কিন্তু যখন আমি মা, আমার কোলে আমার সন্তান, মানে এটা যে এমন একটা যেমন অনন্য সৃষ্টি, অনন্য একটা অনুভূতি। তো ঠিক এইরকম আমি লিখছি, ঠিক আছে, মানুষ বলছে, পছন্দ করছে, অলরাইট, অন্যান্যরা কণ্ঠে নিচ্ছে, হৃদয়ে ধারণ করছে, আবৃত্তি করছে, সব ঠিক আছে, কিন্তু সত্যি আমি একটা বই করে ফেললাম। তো সবাই বলে যে হ্যাঁ, প্রথম বই প্রথম সন্তানের মতো। তো আমার প্রথম সন্তানকে যখন আমার কোলে তুলে দেওয়া হয়েছিল, তখনকার যে অনুভূতি, আমার বই যেমন আমার হাতে তুলে দেওয়া হয়েছিল, ঠিক অনুভূতিটা ছিল এইরকমই। আমরা ভালোবাসা দিয়ে জন্ম দিয়েছি, লালন করছি, এবং এভাবেই যেন আমার সন্তানদের মতোই আমার বইকেও, আমার প্রতিভাকে বা আমার শখ স্বপ্ন আকাঙ্ক্ষাগুলোকেও যেন আমি লালন করে যেতে পারি, ধারণ করে যেতে পারি, আপনাদের সকলের তরে বিতরণ করে যেতে পারি, সেই দোয়াই চাইব। আমরা যেমনটা শুনলাম আপনি হচ্ছে অনলাইনে লেখালেখি করেন, তো এখন যেমন পাঠক যারা আছে তারা হচ্ছে লেখকদের সাথে সরাসরি কানেক্ট করতে পারছে, তাদের পেজে হোক বা তাদের আইডিতে থেকে হোক মন্তব্য করতে পারছে, যেটা ভালো লাগছে সেটাও শেয়ার করতে পারছে, যেটা খারাপ লাগছে সেটাও বলতে পারছে। তো এই যে নেগেটিভ পজিটিভ ব্যাপারগুলো আপনারা কিভাবে নেন? আমি আমার প্রত্যেক লাইভে, আমি মাঝে মধ্যে লাইভে আসতে হয়, আমি আমার প্রত্যেক লাইভে একটা কমন কথা বলি, আপনার এই প্রশ্নের উত্তর, সুন্দর উত্তর, সেটা হলো ভালোবেসে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে মানে দেখবেন, শুধু তা নয়, ভালোবেসে ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, যেন আমি ভুল ত্রুটি বা দোষ ত্রুটি সমাধান করার সুযোগ পাই। আপনি যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসেন, অবশ্যই আপনি আমার ভুল ধরিয়ে দিবেন, যেন এটা আমি সমাধান করে ফেলতে পারি বা সংশোধন করে ফেলতে পারি। তা না হলে ভুলই থেকে যাবে। এবং আমি সত্যি প্লিজড যে আমার যারা ভক্ত, আমাকে যারা ভালোবাসে, কেউ অভিনয় করে নয়, কারণ তারা আমাকে একটু 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 করে আমাকে ভুল ধরিয়ে দিয়েছে বিধায় আমি শুরু থেকে যতটুকু এই পর্যন্ত আসতে পেরেছি, এটা তার ফলেই যে তারা নেগেটিভ যে মন্তব্যগুলো করেছে। এবং এটা ঠিক, সবাইকে আমি বলবো নেগেটিভ কিছু বলার থাকলে ইনবক্সে বলা উচিত, কমেন্ট বক্সে নয়। কারণ আমরা যদি আসলে সৎ এবং সঠিক এবং সুন্দর উদ্দেশ্য নিয়ে কাউকে কিছু বলতে চাই, নিশ্চয় তাকে আমি ছোট করব না, হার্ট করব না, অন্তরে আঘাত দিব না। তো কমেন্ট বক্সে অনেকে এটা প্রেস্টিজিয়াস ইস্যু হতে পারে, এমন কিছু না করি। আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে অবশ্যই ভুল ধরিয়ে দিব, যেন সেটা সমাধান করে এগিয়ে যেতে পারি। আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। আমি আমার সামনেই মার্চ আসছে, নারী দিবস, এবং যেহেতু বুঝে গেছেন যে আমি আমার লেখাতে আসলে মূলত আমার আমিত্বটাকেই তুলে ধরি বেশি। আমার আমিত্ব বলতে আমি নারী, আমি মেয়ে, আমি মা, হ্যাঁ, এবং এটা থেকে কিন্তু অনেক হৃদয়ের কথা চলে আসে। তো আমি আমারই লেখা একটা কবিতা, আমি নারী, অল্প একটু অংশ পাঠ করে শোনানোর চেষ্টা করছি। আমি নারী, আমার ঠিকানা কুচির ভাঁজে জড়ানো কয়েক পরতের শাড়ি, এক এক ভাঁজে লিখে থাকে এক এক স্তরের স্বপ্ন, কত শখ, কত আকাঙ্ক্ষা, তার তরে চাওয়া অন্যের একান্ত যত্ন। কেন মায়ের কোল আর বাবার ভিটে ছাড়তে হয়? কেন অন্যের ঘর পূরণ করতে নিজের ঘর শূন্য করে দিতে হয়? বিনিময় ছাড়া জগতে কিঞ্চিত সুখ নাই। বেলা শেষে ক্লান্তিরা এসে জিজ্ঞেস করে, আসলেই কি আমি কারো কেউ? কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো বউ? আসলেই কি আমি কারো কেউ? তবুও বলি, দিন শেষে নিজের যত্ন নিজেকেই নিতে হয়, কারণ নিজের কৈফিয়ত নিজেকেই দিতে হয়। ধন্যবাদ। চমৎকার।
আমি মনে করছি এই কবিতাটি আমাদের দেশের যত নারী আছে সবাই ফিল করতে পারবে। একদম, মানে আমি যদিও অল্প কিছু অংশ তুলে ধরলাম এবং অনেক বড় কবিতাও না, আমি মোটামুটি মানে অনেক বড় লিখি না যে কেউ যেন মানে ইন্টারেস্টটা হারিয়ে না ফেলে যেন, তবে আমি যতটুকু লিখি কোনো না কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করি এবং এটা পড়লে মানে নারীর যে আমাদের একটা সত্তা, আমাদের যে একটা অস্তিত্ব, আমাদেরও যে একটা শখ আছে, স্বপ্ন আছে, এগুলো আমরা যেমন একদিকে ত্যাগ করছি বাধ্য, কিন্তু আমাদের নিজের সাথেও কিন্তু আমাদের নিজেকে মানে ন্যায় বিচার করতে হবে, নিজের জন্য সময় বের করতে হবে এবং সবকিছুর পরও আমাদেরকে নিজের যত্ন নিজেকে নিতে হবে, কারণ নিজের কৈফিয়ত কিন্তু নিজেকেই দিতে হয়, কেউ আপনার দায়ভার নিবে না, এটা আমি আপনাকে লিখিত দিব, কেউ নিবে না, জি এই জন্য নিজের যত্ন নিজেকেই নিতে হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। বইমেলার আলো কখনো ম্লান হয় না, অক্ষরের আলো কখনো নিভে যায় না। আজকের গল্পে আমরা দেখলাম একজন লেখকের স্বপ্ন কিভাবে শব্দ হয়ে ওঠে, তার সংগ্রাম কিভাবে গল্প হয়ে যায়, আর ত্যাগ কিভাবে বইয়ের পাতায় চিরস্থায়ী হয়ে যায়। আপনার ভেতরেও যদি জন্ম নেয় এমন গল্প, তবে তাকে থামিয়ে রাখবেন না। লিখে ফেলুন ডায়েরির পাতায়, মোবাইলের নোটে অথবা মনের গোপন কোণে, কারণ একটি অক্ষর থেকেই শুরু হতে পারে জীবন বদলে দেওয়া গল্প। আজকে এই ছিল আমাদের আয়োজন শখের মেলা প্রেজেন্টস অক্ষরের গল্প। নেক্সট বাংলাদেশ 24 এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।